হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজ আমি ক্লাস 7-এর রায়ো মার্টিন 2024 সালের প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভের স্কুল 3-এর অঙ্কগুলি করাবো। দেখো, একের অঙ্কগুলি দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের অঙ্কটি আছে 0.65517 4 স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করলে হয়। এ অপশানে আছে 0.6551, বি অপশানে আছে 0.6552, সি অপশানে 0.6553 এবং ডি অপশানে আছে 0.6550। এখন দেখো, এটাকে প্রথমে আমরা খাতায় লিখে নেব। এখন এটিকে বলেছে 4 স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে। 4 স্থান মানে দশমিকের পরে 4 ঘর, 1 2 3 4 এই পর্যন্ত আমাদের আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে যখন এই পর্যন্ত বার করতে হবে, ঠিক এর পরের অঙ্কটি আমি দেখব কত আছে। 7 হচ্ছে 5-এর থেকে বড়। 5-এর থেকে বড় হলে আগের স্থানের অঙ্কের সাথে 1 যোগ করতে হয়। তাহলে এই 1টা কত হয়ে যাবে? 2। তাহলে এর মানটা হবে 0.6552, মানে এখানে হবে অপশান বি। 2-এর দাগের অঙ্কটি দেখো, বলছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, 4টে অপশান দেওয়া আছে, কোনটি হবে? আমরা এক্স ওয়াই এর ডিরেক্ট সূত্র জানি। এক্স ওয়াই এর ডিরেক্ট সূত্র হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা জানি এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার। এইটা আছে আমাদের অপশান সিতে। তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশান সি। 3 নম্বরের অঙ্কটি দেখো, এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান হবে। 4টি অপশান দেওয়া আছে। এখন তাহলে এইটাকে আমরা অঙ্কটি খাতায় তুলে নেব। এখন এদিকটা দেখো, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, তাহলে সূত্রটা ফেলে দেব, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ইকুয়াল চিহ্নের এদিকে যা আছে সেটা আমরা লিখে নেব। এখন এদিকে দেখো, এক্স স্কোয়ার 7 × 2 হয়ে যাবে 14x প্লাস 7 স্কোয়ার মানে 49 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার 14x প্লাস কে। এখন দেখো, এক্স স্কোয়ার কেটে যায়, 14x কেটে গেল, তাহলে কত পড়ে আছে? কে ইজ ইকুয়াল টু 49। তাহলে কে ইজ ইকুয়াল টু 49, তাহলে কে এর মান আমাদের 49 বেরোলো। এটা আছে আমাদের অপশান ডিতে। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি। 4-এর অপশান অঙ্কটি দেখো, √625 ডিভাইডেড বাই 144, এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটি আমরা খাতায় তুলে নেব। প্রথমে √625 ডিভাইডেড বাই 144। এখন 625 আমরা জানি, 625 কার কার গুণ করলে হয় না, 25 × 25 আমরা জানি 625, ডিভাইডেড বাই 144 হচ্ছে 12 × 12 করলে হয় 144। এখন আমরা জানি যে রুটের মধ্যে যে কোনো জিনিস যদি জোড়ায় থাকে তাহলে সেটা রুটের বাইরে একটা বার হবে। তাহলে 25 × 25 রুটের বাইরে বেরোলে হবে 25, ডিভাইডেড বাই 12 × 12 রুটের বাইরে বেরোলে হবে 12। তাহলে আমরা দেখে নেবো এটি কোন অপশানে আছে। দেখে নাও, এটি আছে এ অপশানে 25/12। তাহলে আমাদের এখানে আনসার হয়ে গেল অপশান এ। পরের অঙ্কটি দেখো, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? এতে আছে SAS মানে সাইড অ্যাঙ্গেল সাইড, আমরা জানি সাইড অ্যাঙ্গেল সাইড হলো সর্বসমতার শর্ত। বিতে আছে সাইড সাইড সাইড, তাহলে সাইড সাইড সাইডও সর্বসমতার শর্ত। সি হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এটাও আমরা জানি সর্বসমতার শর্ত। ডিতে আছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, কিন্তু আমরা জানি যে অ্যাঙ্গেল 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 সর্বসমতার শর্ত হয় না। তাহলে এখানে আনসারটা ডি হবে, অ্যাঙ্গেল 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 সর্বসমতার শর্ত নয়। 2 নম্বরের অঙ্কটি দেখো, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে যায়। ওই ট্রেনটি কত সময়ে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে দেখো, এখানে দেয়া আছে ট্রেনটির দৈর্ঘ্য 70 মিটার আর ট্রেনটির গতিবেগ দেয়া আছে 75 কিমি/ঘন্টা, আর সেই ট্রেনটা যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে তার দৈর্ঘ্য হলো 105 মিটার।
এখন সেই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে। এখন দেখো ট্রেনের দৈর্ঘ্য মিটারে আছে, আর যে প্ল্যাটফর্মটা অতিক্রম করবে সেটাও মিটারে আছে। তাহলে গতিবেগ যেহেতু কিমিতে আছে, তাহলে এটাকে আমার মিটারে নিয়ে চলে যেতে হবে। তাহলে 75 কিমি মানে আমরা জানি 75,000 মিটার। এবার যখনই এটা মিটারে চলে গেল, ঘন্টাটা তখন সেকেন্ডে চলে আসবে। তাহলে 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটির গতিবেগ 75,000 মিটার বা পার 3600 সেকেন্ড মানে হলো ট্রেনটা 75,000 মিটার যায় 3600 সেকেন্ডে। সেখান থেকেই আমরা নির্ণয় করব যে ট্রেনটা 105 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেয়। তাহলে এখন লিখব ট্রেনটি 75,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। তাহলে দেখব ট্রেনটি 1 মিটার অতিক্রম করছে কতক্ষণে, না 3600 ডিভাইডেড বাই 75,000 সেকেন্ডে। একইভাবে ট্রেনটা যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে সেইটা কতক্ষণ সময় লাগছে দেখব। তাহলে ট্রেনটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছিল 105 মিটার। এখন আমরা জানি প্ল্যাটফর্ম বা ব্রিজ এসব জিনিসকে অতিক্রম করা মানে সেক্ষেত্রে সেই প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য। তাহলে এখানে ট্রেনটির নিজের দৈর্ঘ্য ছিল 70 মিটার, তাহলে এটা সমান সমান আমাদের হয়ে গেল 175 মিটার। তাহলে দেখবো 175 মিটার অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগে, ইন্টু 175 সেকেন্ড। এখন দেখো 0 0 0 0 কেটে গেল। আচ্ছা, এখন এদেরকে কাটাকাটি করলে দেখো 5 দিয়ে দুটোকে কাটাকাটি করা যাবে। এখন যদি 5 দিয়ে এটাকে কাটি হবে 35, 5 দিয়ে এটাকে কাটলে হবে 150। আচ্ছা, আবার এখানে কাটাকাটি করা যাবে 5 দিয়ে, 5 7 35, 5 30 150। এখন 3 দিয়ে কাটাকাটি হবে, দেখো 3 12 36, 3 10 30। তাহলে এখানে কত হলো 7 ইন্টু 12 মানে ওপরে হচ্ছে 7 12 84 ডিভাইডেড বাই 10 সেকেন্ড। এটার মানেই তোমার হলো, ভাগ করে দাও, ওপরে যেহেতু বড় আছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা ভাগ হবে, ভাগ হয়ে গেলে তোমার হবে 8 পূর্ণ 4 বাই 10 সেকেন্ড। আবার দেখো 4 বাই 10, 4 আর 10 কাটাকাটি করা যায়, হয়ে যাবে 2 বাই 5 সেকেন্ড। তাহলে ট্রেনটা ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে কত সময় নিচ্ছে, 8 পূর্ণ 2 বাই 5 সেকেন্ড। তাহলে আমরা উত্তরটা কি লিখব, অতএব ট্রেনটি 105 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে 8 পূর্ণ 2 বাই 5 সেকেন্ডে। 2 অথবা অঙ্কটি দেখো, ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে, সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমাদের সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এটা আমরা জানি না, তাহলে এটাকে আমরা এক্স বলে ধরে নেব। আর এখানে কি কি দেয়া আছে, না ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 48 কিমি, এগুলি দেয়া আছে, এবং 21 সেকেন্ডে সেই সুড়ঙ্গটাকে অতিক্রম করছে। আচ্ছা দেখো, তাহলে প্রথমেই যেহেতু সুড়ঙ্গটির দৈর্ঘ্য আমরা জানি না, সেটাকে ধরে নেব এক্স মিটার। ট্রেনটির দৈর্ঘ্য আমাদের কাছে দেয়া আছে 100 মিটার, ট্রেনটির গতিবেগও বলে দেয়া আছে 48 কিমি পার ঘন্টা। কিন্তু অঙ্কটিতে যেহেতু সুড়ঙ্গের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য সব মিটারে, তাহলে আমাদেরকে গতিবেগটাকেও মিটার আর ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে চলে যেতে হবে। কিমি থেকে মিটারে গেলে আমরা জানি 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 48 কিমি মানে 48,000 মিটার, আর 1 ঘন্টা মানে আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে গতিবেগ থেকেই বুঝতে পারছি যে ট্রেনটি 3600 সেকেন্ডে যাচ্ছে 48,000 মিটার, কারণ এখানে আমাদের দূরত্ব বার করতে হবে, তাহলে সময় থেকে শুরু করে দূরত্বে গিয়ে থামবো। তাহলে আমরা কি লিখব, ট্রেনটি 3600 সেকেন্ডে অতিক্রম করে
48,000 কিমি। তাহলে 1 সেকেন্ডে কতটা রাস্তা অতিক্রম করছে ট্রেনটি আমরা দেখি। তাহলে 48,000 ডিভাইডেড বাই 3600 কিমি। এখন এই ট্রেনটি কতক্ষণে সুড়ঙ্গটাকে অতিক্রম করেছে? না 21 সেকেন্ডে। তাহলে আমরা দেখি 21 সেকেন্ডে কতটা রাস্তা যাচ্ছে। তাহলে 21 সেকেন্ডে অতিক্রম করে 3600 ইন্টু 21 কিমি। এবার এখানে এটা কাটাকাটি হয়ে যাবে, দেখো দুটো জিরো কেটে গেল। 3 7 21, 3 12 36, 12 দিয়ে কাটলে 12 একে 12, 4 12 48, আর এই শূন্যটা থেকে যাচ্ছে, তাহলে 40। তাহলে ওপরে 40 ইন্টু 7 মানে আমাদের হয়ে যাবে 280 কিমি। এটা সে ট্রেনটি 21 সেকেন্ডে অতিক্রম করছে। আবার আমাদের কাছে প্রশ্নে বলে দেওয়া আছে যে ট্রেনটাই 21 সেকেন্ডে ওই সুড়ঙ্গটাকে অতিক্রম করছে, আর সেই সুড়ঙ্গটাকে আমরা কত ধরে নিয়েছি? x মিটার। তাহলে ওখান থেকে আমরা আবার কি লিখতে পারি? আবার ট্রেনটি একুশ সেকেন্ডে অতিক্রম করে, কতটা অতিক্রম করছে? সুড়ঙ্গটাকে অতিক্রম করছে। তাহলে সুড়ঙ্গকে অতিক্রম করা মানে সুড়ঙ্গের দৈর্ঘ্য যোগ ট্রেনটির নিজস্ব দৈর্ঘ্য, তাহলে x প্লাস 100 মিটার। তাহলে একটা ট্রেন 21 সেকেন্ডে এই দূরত্বটাও অতিক্রম করছে, আবার এই দূরত্বটাও অতিক্রম করছে। তার মানে এই দূরত্ব দুটি কি হবে? সমান। তাহলে আমরা কি লিখব? প্রশ্নানুযায়ী একশো প্লাস এক্স, সরি একই যদিও, তাও যেটা লিখেছো সেটা লেখাই ভালো। x প্লাস 100 ইজ ইকুয়াল টু 280 হলো। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x ইজ ইকুয়াল টু 280 মাইনাস 100 সমান সমান 180 মিটার। তাহলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত? x তো ছিল আমাদের সুড়ঙ্গটির দৈর্ঘ্য, সেটাই আমরা ধরেছিলাম। তাহলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত বেরোলো? 180 মিটার। অতএব সুড়ঙ্গটির দৈর্ঘ্য সমান সমান 180 মিটার। 3 অঙ্কটি দেখো, ভাগ পদ্ধতিতে √11 এর মান নির্ণয় করো। তাহলে √11 এর মান নির্ণয় করতে বলেছে, সেটি ভাগ প্রক্রিয়াতে। ব্র্যাকেটে বলা আছে 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমাকে নিতে হবে। তাহলে যখন দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নিতে বলছে, তাহলে সব সময় মনে রাখবে যখন ভাগটি করবে সেখানে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত উত্তরটি নিয়ে ভাগ করবে, সেখান থেকে 3 দশমিকে আসন্ন পদ্ধতিতে আনতে হবে। তাহলে দেখো, আচ্ছা যেহেতু এটা দশমিক স্থান পর্যন্ত বলে দিয়েছে, তাহলে 11 লেখা ছিল 11 দশমিক, আর তারপরে বলা ছিল 3 দশমিক স্থান পর্যন্ত, সেই জন্য আমাকে কটা স্থান পর্যন্ত নিতে হবে? 4টি স্থান পর্যন্ত দশমিকের পরে নিতে হবে। সেক্ষেত্রে আমি কি করব? দশমিকের পরে সব শূন্য বসিয়ে দেব। কটি শূন্য বসাবো? না 8টি। কেন? কারণ বর্গমূল করতে গেলে আমরা জানি সব কিছু জোড়ায় জোড়াইভাবে নিয়ে করতে হবে। তাহলে জোড়ায় জোড়ায় যদি নিই, তাহলে এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া, এটা একটা জোড়া হলো, মানে 4 জোড়া হলো। তাহলে 4 জোড়া নিলে তবে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত মানটি আসবে। সেই জন্য আমাদের এখানে 8টি জিরো নিতে হলো। এখন ভাগটা করার সময় কিভাবে করতে হবে দেখো, সব সময় বর্গমূল করার সময় আমাদের পেছন থেকে জোড়ায় জোড়ায় সংখ্যা নিয়ে বর্গমূল করতে হয়। তাহলে এই হলো, সব কিছু জোড়ায় জোড়ায় এসেছে দেখো। এখন 11 মানে কত হবে? আর বর্গমূলের ভাগ করার সময় ডবল ডবলে করতে হবে, যেমন 1 1 1, 2 ইন্টু 2 2, 4, 3 ইন্টু 3 9, এইভাবে করে করে যেতে হবে। তাহলে এখানে কত হবে? 3 ইন্টু 3 9 হবে, কারণ 4 ইন্টু 4 16 হয়ে যাচ্ছে, এর থেকে বেশি। তাহলে এখান থেকে এটা 2 নামলো। আচ্ছা এরপরে এখানে কি হয়? এখানে যেটা থাকে তার ডবল এখানে বসে, তাহলে 3 এর ডবল কত হবে? 6। এখন 6-এর থেকে 2 ছোট, ভাগ করা যাবে না, সেক্ষেত্রে কি করতে হবে? এই দশমিকটা তুলে এখানে দিয়ে দিতে হবে এবং এর পরের থেকে এই শূন্য দুটো এখানে নামিয়ে নিতে হবে এবং সব কিছু জোড়ায় জোড়ায় নামবে। আচ্ছা এবারে হয়ে গেল 200কে এবারে কি দিয়ে ভাগ করা যায় দেখো তো? 2 বসিয়ে দেখো, এখানে রাফে করে করে যাবে। 6 আছে, তার পাশে 2 বসালে 2 দিয়েই গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে 4, 6 দিয়ে 12 হচ্ছে না। এবারে 3 বসিয়ে দেখো, 3 3 9, 3 6 18, এটিই হবে। 4 নিলে আবার এর থেকে বড় হয়ে যাবে,
তাহলে এখান থেকে বিয়োগ করলে এলো 11। আর কি বললাম এক্ষুনি আমি, এখানে যা থাকে এখানে তার ডবল বসে, তাহলে এখানে হচ্ছে দশমিক বাদ দিলে 33 এর ডবল হবে 66। এখন 66-এর থেকে ফের এটা ছোট হয়ে গেল, তার মানে এই পরের ডবল জিরো দুটো এখানে বসে যাবে। এবার একইভাবে এর মতো গুণ করে করে গিয়ে গিয়ে দেখবে যে কত হয়। 66 হবে, তার পাশে একবার 1 বসিয়ে 1 দিয়ে গুণ করে দেখবে, এটা হলো, তাহলে এর থেকে ছোট। একবার 2 বসিয়ে দেখবে, 3 বসিয়ে দেখবে, এইভাবে গুণ করে করে যাবে, দেখবে 1 বসালেই হবে, 2 বসালে এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 661। এখান থেকে এটা বিয়োগ করলে আসবে 934, আর এটার ডবল হয়ে যাবে আমাদের এখানে কত, 662। তাহলে ফের আমাকে এই জিরো দুটো এখানে নামাতে হচ্ছে। আবার এর পাশে 1 2 3 4 করে সংখ্যা বসিয়ে বসিয়ে গুণ করে করে দেখবে, 6 আসলে আমাদের ঠিকঠাক আসবে। 6 আসলে এখানে আসছে 39756। যখন এটা তুমি বিয়োগ করবে আমাদের আসবে 4414, আর এটার ডবল তখন এখানে কত এসে যাচ্ছে, 6 2 12, হাতে 1 2 1 2 আর 1 3, 3 2 6, 3 2 6। এবারে ঠিক একইভাবে দেখো এটা এর থেকে ছোট হয়ে গেছে, তাহলে ফের এই জিরো দুটো আমাদের এখানে নামাতে হবে, এবং নামানোর পরে ফের এটাকে গুণ করে করে যাবে, একবার 1 বসিয়ে গুণ করবে, 2 বসিয়ে গুণ করবে, করে করে দেখবে 6 বসালে ঠিকঠাক আসবে, 39796। এটাকে বিয়োগ করলে তোমাদের আসবে 44461 হলো। তাহলে দেখো দশমিকের পরে 4 ঘর পর্যন্ত আমরা পেয়ে গেছি। এইবারে বলেছে উত্তরে তোমাদের চেয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে 3 ঘর, তাহলে এই 3 ঘর বার করার জন্যই আমাকে 4 ঘরটা নিতে হলো। এইবার এটাকে আসন্ন মানে বার করো, দেখো 3.3 ঘর মানে এই পজিশানটা, তাহলে এর পরেরটা দেখবো 6 আছে, 6 আছে মানে এটা তোমার হয়ে যাবে 7। তাহলে উত্তরটা আমরা কি লিখব, উত্তরটা আমরা লিখব √11 is equal to 3.317 প্রায়। যেহেতু এটা পুরোপুরি বেরোলো না, আমরা আসন্ন করে বার করলাম, তাহলে সেটা অবশ্যই প্রায় লিখতে পারে, এটা ইকুয়াল টু না লিখে আসন্ন মানে চিহ্ন দেওয়াই বেটার। ঠিক আছে। 3 অথবা অঙ্কটি দেখো, একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটার 3 টাকা 50 পয়সা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ পড়বে। আচ্ছা, চারিদিকে বেড়া দেওয়া মানে কি, সেই জায়গাটার পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে বর্গাকার জমি, তার ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে এই ক্ষেত্রফল থেকে ওই জমিটার বাহুর দৈর্ঘ্য বার করব, বাহুর দৈর্ঘ্য করার পরে এখানে বেড়া দিতে বলেছে মানে ওই জমিটার পরিসীমা বার করব। এখন পরিসীমা বার হয়ে গেলে প্রতি মিটারে এত টাকা খরচ হিসাবে ওই যে পরিসীমাটা বার হলো তত মিটারে কত টাকা খরচা হচ্ছে বার করে নেব। তাহলে দেখো কি কি দেয়া আছে সেগুলো আমরা আগে লিখে নিই। বর্গাকার জমিটির ক্ষেত্রফল দেয়া আছে সমান সমান 6400 বর্গ মিটার। তাহলে পরিসীমা বার করতে গেলে আমাদের তো বাহুর দৈর্ঘ্য লাগবে, সেটা আমরা আগে বার করে নিই। বর্গাকার জমিটির একটি বাহুর দৈর্ঘ্য কি হবে, কি করে বার করে, আমরা সূত্র জানি √ওভার ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল মানে কত দেয়া আছে আমাদের 80। এবার যেই √ওভার হয়ে যাচ্ছে তাহলে এটা মিটার হয়ে যাবে, আর এটাকে রুট করলে 64 মানে আমরা কি জানি 8 × 8, তাহলে সেখান থেকে 8 এলো, আর এটা আচ্ছা এটা তোমরা যদি করেই নাও তাই দেখো 64 মানে আমরা জানি 8 × 8, তাহলে 64 ইন্টু দুটো জিরো মানে কি 100, তাহলে সেটা আবার আমরা লিখতে পারি 10 × 10 মিটার। তাহলে এখান থেকে এটা আসছে দুটো 8 থেকে একটা 8 বেরোবে, দুটো 10 থেকে একটা 10 বেরোবে, তাহলে 8 × 10 এটা কত হয়ে গেল আমাদের 80 মিটার। এখন যেহেতু তুমি একটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেছো, তাহলে জমিটিতে বেড়া দিতে মানে বেড়া দেওয়া মানে পরিসীমা কতটা বার করে নাও। অতএব বর্গাকার জমিটির
পরিসীমা সমান সমান কত হবে? আমরা কি জানি? পরিসীমা মানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু 80 মিটার মানে 320 মিটার। তাহলে জমিটির চারিদিকে বেড়া দিতে এত মিটার বেড়া লাগবে। কি লিখব? বর্গাকার জমিটির চারিদিকে বেড়া দিতে বেড়া লাগবে 320 মিটার। এখন দেখো, এক মিটারে খরচা হচ্ছে 3.50 টাকা, মানে 3 টাকা 50 পয়সা 1 মিটারে। তাহলে এত মিটারে কত টাকা খরচা হবে গুণ করতে হবে। তাহলে কি করব? বর্গাকার জমিটির চারিদিকে বেড়া দিতে খরচ হবে কি হবে? এই দৈর্ঘ্য যতটা ছিল তার সাথে 3.50 টাকাটা গুণ করে দেব। গুণ করলে তোমার আসবে, দেখো এটা গুণ করলে আসবে 1120 টাকা। তাহলে বর্গাকার জমিটি চারিদিকে বেড়া দিতে খরচ হবে 1120 টাকা। পরের অঙ্কটি দেখো, পাস করতে হবে। 4 অঙ্কটি দেখো, 1 প্লাস 6/a প্লাস 9/a স্কোয়ারকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। মানে এটিকে পুরো একটি হোল স্কোয়ারে প্রকাশ করতে হবে। এখন দেখো, এটাকে আমরা লিখতে পারি, 1কে কি লিখতে পারি? 1 হোল স্কোয়ার প্লাস, এখানেও প্লাস আছে। আচ্ছা, 9a স্কোয়ারকে কি লিখতে পারি? 3a হোল স্কোয়ারটা লিখতে পারি। তাহলে আমি যদি এটাকে a আর এটাকে যদি a b ধরি, তাহলে a স্কোয়ার আর এটা হলো b স্কোয়ার। তাহলে মাঝখানে কি বসে? 2 ইন্টু a ইন্টু বি, বি মানে এইটা। এখন তুমি এর সাথে এটাকে একটু মিলিয়ে দেখো মিললো কি না। দেখো 3 2 6, 6/a, দেখো এর সাথে মিলে গেল। তার মানে এ লাইনটার সাথে এ লাইনটা সেম, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এবার এইটা যেই লেখা হয়ে গেল, তুমি খেয়াল করো, এটাকে a আর এটাকে b ধরলে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কিসের সূত্রে পড়লো? a প্লাস b এর হোল স্কোয়ার। তাহলে এই যে পুরোপুরি একটা হোল স্কোয়ারে চলে এলো, পূর্ণ বর্গাকারে লেখা হয়ে গেল। 4 অথবা অঙ্কটি দেখো, টি এর কোন মানের জন্য সি স্কোয়ার প্লাস টি সি প্লাস 1/9 একটি পূর্ণবর্গ রাশি হবে। মানে এটা পুরোপুরি হোল স্কোয়ার হবে, তার জন্য টিকে দেখো, এটিকে পূর্ণবর্গ আকারে লিখতে গেলে আমার যেগুলো স্কোয়ার আছে সেগুলোকে হোল স্কোয়ারে লেখার চেষ্টা করব। সি স্কোয়ারকে কি লিখতে পারি? সি এর হোল স্কোয়ার। আর 1/9কে লিখতে পারি 1/3 এর হোল স্কোয়ার। সেক্ষেত্রে এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, মাঝখানে কি বসে? 2ab, তবেই এটা আমি এই হোল স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো, মানে পূর্ণ বর্গাকারে হলো। তাহলে এইটা হওয়ার জন্য এখানে আমার এইটা আসতে হবে 2c/3। তার মানে টি সি সমান সমান কী হতে হবে? 2c/3। এবার সি সি তো সেম হয়ে গেল, তার মানে টি এর জায়গায় কত বসছে? 2/3। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? টি ইজ ইকুয়াল টু 2/3। আবার আমি যদি মাইনাস হিসেবে ধরি তাহলেও তো হবে। দেখো এই জিনিসটাকেই আমি, এটা লেখা আছে বইতে, সেখান থেকে আমি এটাকে কি লিখতে পারি? সি মানে সি স্কোয়ার মানে সি স্কোয়ার মানে সি এর হোল স্কোয়ার প্লাস 1/3, 9 মানে কি? -3 এর হোল স্কোয়ার হয়তো। তাহলে সেখান থেকে এটা আমার কি হয়ে যাবে? 2a হলো এইটা, b হচ্ছে এইটা, -3 হলো। তার মানে আমার এখানটায় কত হয়ে যাবে তখন? প্লাসে মাইনাসে -2c/3। মানে এইখান থেকে দেখতে গেলে টি ইজ ইকুয়াল টু টি সি, এই মিডিল পজিশানটা এটার সাথে ইজ ইকুয়াল টু মানে কত হয়ে যাচ্ছে? প্লাসে মাইনাসে -2c/3। সি সি কেটে গেলে এখান থেকে আসছে টি ইজ ইকুয়াল টু -2/3। তাহলে আগে আমি বার করলাম টি ইজ ইকুয়াল টু 2/3, এখান থেকে মাইনাস ধরে আমি যদি বার করি তাহলে টি ইজ ইকুয়াল টু -2/3। তাহলে টি এর দুরকম মান বেরোচ্ছে পূর্ণবর্গ হতে গেলে, অতএব টি ইজ ইকুয়াল টু +-2/3 হতে হবে যদি এই অঙ্কটিকে পূর্ণবর্গ হতে হয়। 5 অঙ্কটি দেখো, m + 1/m = -p দেয়া আছে। তোমাকে প্রমাণ করতে হবে যে m² + 1/m² = p² - 2।
ঠিক আছে, তাহলে এইটা যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা তুলব। এবার যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে সবসময় সেগুলো বামপক্ষ এবং ডানপক্ষ করে করবে। এটা বামপক্ষ, তাহলে বামপক্ষ সমান সমান দেওয়া আছে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। এখন এম স্কোয়ারকে লিখতে পারি এম এর হোল স্কোয়ার, আর 1/m স্কোয়ারকে লিখতে পারি 1/m এর হোল স্কোয়ার। তাহলে এটা এ হয়ে গেল, এটা বি হয়ে গেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কী সূত্র? না এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ঠিক আছে, তাহলে এবার দেখো এই এম প্লাস 1/m এর মান আমাদের কাছে দেয়া আছে মাইনাস বি। এবার সেটা তাহলে এখানে বসিয়ে দেবো। আচ্ছা, এই সূত্রটা আবার অন্যভাবেও লেখা যেত, এম মাইনাস 1/m এর হোল স্কোয়ার প্লাস 2m ইন্টু 1/m লেখা যেত, কিন্তু সেক্ষেত্রে এখানে মাইনাস হতো এবং মাইনাসের ভ্যালু আমাদের কাছে জানা নেই। আমাদের কাছে দেয়া আছে m প্লাস 1/m, তার মানে এটাকেও এখানে সূত্রটা প্লাসেই ফেলতে হবে। তাই দেখো এর ভ্যালু মাইনাস পি, এখানে বসিয়ে দেবো মাইনাস পি এর হোল স্কোয়ার মাইনাস 2, আর এটা দেখো উপরে m নিচে m কেটে যায়, তাহলে এটা হয়ে গেল পি স্কোয়ার মাইনাস 2, এবং এইটিই তোমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা ডান পক্ষ ছিল, ডান দিকে লেখা ছিল, তাহলে কি লিখবো? অতএব বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। যেহেতু প্রমাণ করতে বলেছে এবং তুমি সেটা করে ফেলেছো, তাহলে অবশ্যই প্রমাণিত কথাটা লিখতে হবে। 5 অথবার অঙ্কটি দেখো, 2p প্লাস 1/p ইজ ইকুয়াল টু 5 হলে পি স্কোয়ার প্লাস 1/4 পি স্কোয়ারের মান কত? এটা দেয়া আছে, এটা তোমাকে বার করতে হবে। এখানে দেখো 2p প্লাস 1/p দেয়া আছে, আর তোমাদেরকে নির্ণয় করতে হবে পি স্কোয়ার প্লাস 1/4 পি স্কোয়ার, মানে এটাকে লিখলে হবে 2p এর হোল স্কোয়ার। মানে এখানে 2 এসে গেছে আর এখান থেকে 2 অমিট হয়ে গেছে। তাহলে কি করতে হবে দেখো, এইটা আমাদের কাছে দেয়া আছে, আমাদেরকে প্রমাণ কার মান বার করতে হবে? না পি স্কোয়ার প্লাস 1/4 পি স্কোয়ার। এটাকে লিখলে কি হয়? পি এর হোল স্কোয়ার প্লাস 1/2 পি এর হোল স্কোয়ার, মানে এখানে 2p এসে গেছে আর এটা শুধু পি হয়ে গেছে। তাহলে সেটা কি করে করা সম্ভব? আমি যদি এখান থেকে 2 কমন নিলে দেখো পি প্লাস 1/2 পি হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 5। তাহলে আমার তো এইটার মানই লাগবে, 2টা তাহলে আমি ওদিকে নিয়ে চলে যাব, 2টা এদিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে p/2। এখন এইটির মান বার করে নেবো এবার। তাহলে তো দেখো এটা এ, এটা বি ধরে নাও, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর প্লাসের মান জানো, তাহলে সূত্রটা প্লাসেই ফেলতে হবে। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মানে এক্ষুনি এখানে বার করলে তোমরা 5/2 এর হোল স্কোয়ার মাইনাস 2 কেটে গেল, পি কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 1 ইজ ইকুয়াল টু, এটা হোল স্কোয়ারে ভাঙলে হবে 5 স্কোয়ার মানে 25, আর 2 এর হোল স্কোয়ার মানে 4 মাইনাস 1। এবার এটাকে লসাগু করো, 4 লসাগু, তাহলে এখানে হয়ে গেল 25 মাইনাস 4 মানে 4, তাহলে ওপরটা হয়ে গেল 21/4। এবার যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে ভাগ করে দেবে, 4 5 20 1, তাহলে 1/4, তাহলে কত বেরোলো? 5 পূর্ণ 1/4। তাহলে লাস্ট উত্তরটা লিখে নেবে, অতএব পি স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 পূর্ণ 1/4। 6 অঙ্কগুলিতে আছে ত্রিভুজ অঙ্কন করা। ত্রিভুজ কিভাবে অঙ্কন করতে হয়, কোণ দেওয়া থাকলে, বাহু দেওয়া থাকলে, সেটি আমি স্কুল 1-এ খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নেবে। ঠিক একই রকম 7-এ আছে দ্বিস্তম্ভ অঙ্কন করা। এই দ্বিস্তম্ভও আমি স্কুল 1-এর সেকেন্ড পার্টে ভালোভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হয়, ওখান থেকে তোমরা দেখে নেবে। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাম্ব বেলটিকে প্রেস করে দিও। থ্যাংক ইউ।